রহিম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমাদের এসএসসি পদার্থ বিজ্ঞান নবম অধ্যায়ের আলোর প্রতিসরণে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের 3 নাম্বার লেকচার এটা। তো আমরা এই লেকচারে আজকে শিখব লেন্সে প্রতিবিম্ব গঠন আর চোখ, এই দুইটা জিনিস আমরা শিখব। তো তোমরা আগের অধ্যায়গুলোতে মোটামুটি বেসিক একটা ধারণা পাইছো। তো আমাদের লেন্স সংক্রান্ত প্রতিসরণ থেকে যতগুলো প্রশ্ন আসে ম্যাক্সিমাম আসে এই লেন্সের ডায়াগ্রাম গঠনগুলো। তোমরা যদি বিগত বোর্ডের প্রশ্নগুলো খেয়াল করে দেখবা কীভাবে প্রতিবিম্ব গঠন হয়, কীভাবে আমাদের বাস্তব অবাস্তব প্রতিবিম্ব গঠন হয়, এগুলো সম্পর্কে এখানে বিস্তারিত হবে আর কি আলোচনা। তো তোমরা খুব মনোযোগ সহকারে শুনবা। তো প্রথমে লেন্সের প্রতিবিম্ব গঠন। তো লেন্স তো সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে উত্তল লেন্স যার মধ্যভাগ মোটা প্রান্তভাগ সরু, ঠিক আছে। এটা হচ্ছে একটা উত্তল লেন্স। এটা হচ্ছে প্রথম প্রধান ফোকাস, এই প্রথম প্রধান ফোকাস। এটা হচ্ছে দ্বিতীয় প্রধান ফোকাস বা আলোক কেন্দ্র বলা হয়, অথবা বক্রতার কেন্দ্র বলা হয়। আর এটা হচ্ছে আলোক কেন্দ্র, ঠিক আছে, এটা মনে রাখবা। এটা হচ্ছে আলোক কেন্দ্র, প্রথম প্রধান ফোকাস, দ্বিতীয় প্রধান ফোকাস বা বক্রতার কেন্দ্র। এই প্রথম প্রধান ফোকাস আর হচ্ছে দ্বিতীয় প্রধান ফোকাস বা বক্রতার কেন্দ্র। আর হচ্ছে অবতল লেন্স, এটা হচ্ছে অবতল লেন্স, যে লেন্সের মধ্যভাগ চিকন আর প্রান্তভাগ মোটা থাকে অবতল। এটা হচ্ছে অবতল লেন্সের আলোক কেন্দ্র। এটা হচ্ছে তার প্রথম প্রধান ফোকাস, এটা দ্বিতীয় প্রধান ফোকাস বা বক্রতার কেন্দ্র। প্রথম প্রধান ফোকাস, দ্বিতীয় প্রধান ফোকাস বা বক্রতার কেন্দ্র, ঠিক আছে। এটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে। তো খেয়াল রাখবা, তোমরা সবাই খাতায় এটা লিখে রাখো, আমাদের উত্তল লেন্স 4 ধরনের প্রতিবিম্ব গঠন করে, ঠিক আছে। উত্তল লেন্স টোটাল 4 ধরনের প্রতিবিম্ব গঠন করে। তো প্রথমটা লিখো, 1 নাম্বার হচ্ছে প্রথম প্রধান ফোকাসের ভিতরে সকল লক্ষ্যবস্তুর অবাস্তব সোজা বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। আমি আবার বলতেছি, প্রথম প্রধান ফোকাসের ভিতরে সকল লক্ষ্যবস্তুর অবাস্তব সোজা বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। যেমন আমরা এখানে আঁকতেছি 1 নাম্বারটা, যেমন এইটা হচ্ছে প্রথম প্রধান ফোকাস, এর ভিতরে আমি একটা লক্ষ্যবস্তু দিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি অবাস্তব সোজার বিবর্ধিত। তো প্রথমে একটা এই যেটা আসে আর কি, এটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মি স্বভাবে এভাবে চলে আসে, আর আরেকটা এখান থেকে সোজা এখানে আসবে। এখানে আসার পর সে কিন্তু এভাবে যায় আর কি, আমাদের দ্বিতীয় প্রধান ফোকাস দিয়ে যায়, ঠিক আছে, এভাবে চলে যাবে। তো এটাকে যদি আমি পিছনের দিকে এটা যদি পিছনের দিকে বর্ধিত করে এখানে আসে, আর এটাকে পিছনের দিকে বর্ধিত করলে মনে হয় যেন এখান থেকে আসে। এটা হচ্ছে আমাদের, এটাকে যদি আমি ফি কিউ ধরি, এটা হচ্ছে ফি ডট কিউ ডট, ঠিক আছে। তাহলে দেখো প্রথম প্রধান ফোকাসের ভিতরে, তো প্রথম প্রধান ফোকাসকে সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে এফ ডট, এটাকে সি ডট দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে প্রথম প্রধান ফোকাসের ভিতরে সকল লক্ষ্যবস্তুর অবাস্তব সোজা বিবর্ধিত, দেখো এটা মনে হয় যেন এখানে আছে, আসলে এখানে নাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অবাস্তব। আর সোজা, দেখো এটার মতো একদম সোজা হয়েছে, বিবর্ধিত, এটার সাথে অনেক বড় হয়েছে, সুতরাং এটা হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে আমাদের 1 নাম্বারটা শেষ। এবার 2 নাম্বার দিয়ে লিখো, উত্তল লেন্স প্রথম এবং দ্বিতীয় প্রধান ফোকাসের ভিতরে সকল লক্ষ্যবস্তুর বাস্তব সোজা এবং বিস্তৃত বা বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে, ঠিক আছে। মানে বিবর্ধিত বিস্তৃত এগুলো মানে হচ্ছে বড়। তো আমরা আমাদের ফিজিক্সের ভাষায় সাধারণত এদেরকে বিবর্ধিত বলি। তাহলে আমরা আবার বলবো কি, প্রথম ও দ্বিতীয় প্রধান ফোকাসের ভিতরে সকল লক্ষ্যবস্তুর বাস্তব সোজা এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। যেমন আমি দুইটার মাঝখানে একটা দেবো, এই যে মনে করে এখানে একটা দিলাম, এটার নাম মনে করে ফি, এটা কিউ, ঠিক আছে। তাইলে এখান থেকেই প্রথমে একটা আলোক রশ্মি এভাবে আসবো, একদম মানে প্রধান অক্ষের সমান্তরালে যায়, আরেকটা তো আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। এরপর এটাকে যদি আমি এভাবে বাড়াই, এটা এভাবে যাবে, এটা হচ্ছে এইভাবে, তোমরা স্কেল দিয়ে এগুলো আঁকবা, ঠিক আছে। তো আমি এখান থেকে যদি একটা রেখা আঁকি, এটা হচ্ছে ফি কিউ ডট, এই যে ফি কিউ এর বাস্তব এই বিস্তৃত আর হচ্ছে উল্টো প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে বাস্তব, উল্টা এবং বিবর্ধিত প্রতিবিম্ব বা বিস্তৃত প্রতিবিম্ব গঠন করে প্রথম এবং দ্বিতীয় প্রধান ফোকাসের ভিতরে যে কোনো লক্ষ্যবস্তুর, ঠিক আছে। এটা হচ্ছে
আমাদের উত্তর লেন্সের 2 নাম্বার টপিক্সটা, 2 নাম্বার সূত্রটা। এবার 3 নাম্বার হচ্ছে এই আলোক কেন্দ্রে। এবার 3 নাম্বার লিখো তোমরা সবাই। সেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে 3 নাম্বার লটা হচ্ছে বক্রতার কেন্দ্র বা দ্বিতীয় প্রধান ফোকাসে অবস্থিত সকল লক্ষ্যবস্তুর, ঠিক আছে, বক্রতার কেন্দ্র বা দ্বিতীয় প্রধান ফোকাসে অবস্থিত সকল লক্ষ্যবস্তুর বাস্তব, উল্টো এবং একই প্রতিবিম্ব গঠন করে। অর্থাৎ এখানে যা হবে এখানে তা, মানে এটা 10 সেন্টিমিটার হলে এটা 10 সেন্টিমিটার হবে প্রতিবিম্ব, 20 সেন্টিমিটার হলে 20 সেন্টিমিটার। এটা আসবে এভাবে, একটা তালক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, আরেকটা এপাশ দিয়ে যাবে। আমরা দুটাকে যদি আমরা দুটাকে যুক্ত করি তাহলে এখান থেকে যুক্ত করলে এটা হচ্ছে আমাদের এটার প্রতিবিম্ব। এটা তার মানে এটা হচ্ছে কি বাস্তব, উল্টো এবং সমান প্রতিবিম্ব, মানে একই প্রতিবিম্ব। তোমাকে এটা সমান দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই অবতল দর্পণের 3 নাম্বার লটা, ঠিক আছে। এবার 4 নাম্বার সূত্রটা সবাই লিখো। বক্রতার কেন্দ্রের বাহিরে যে কোনো লক্ষ্যবস্তুর, বক্রতার কেন্দ্রের বাইরে যে কোনো লক্ষ্যবস্তুর বাস্তব, উল্টো এবং খর্বিত মানে ছোট প্রতিবিম্ব গঠন করে। আমি যদি এখানে একটা দিই, মনে করে এখানে একটা দিলাম, এখান থেকে এখানে একটা আসলো, তোমরা এগুলো স্কেল দিয়ে একবার একটা মানে সবসময় আলোক কেন্দ্র দিয়ে একটা যাবে। দেখো আমি যদি এখান থেকে এভাবে টানি, ঠিক আছে, তাহলে এখানে যেটা হবে আর কি, এটা হবে এটা থেকে ছোট, ঠিক আছে, মানে এখান থেকে এটা হবে ছোট। আমি স্কেলের কারণে এটা আমি আবার দেখাচ্ছি, এটা হবে পি ডট কিউ ডট। দেখো মানে এখান থেকে এটা ছোট হবে। এটা সবসময় একটা জিনিস মনে রাখবা, সবসময় যে আলো সবসময় কী করবে, আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি বক্রতার কেন্দ্রের বাইরে যে কোনো লক্ষ্যবস্তুর বাস্তব, উল্টো এবং খর্বিত প্রতিবিম্ব গঠন করে। এটা হচ্ছে আমাদের উত্তর লেন্সের এই সাইডটা ডায়াগ্রাম তৈরি করে। তোমরা এগুলো সব প্র্যাকটিস করবা। আর তোমাদের বোর্ড কোশ্চেনগুলো, যেমন এই যে বিগত 4-5 বছরের বোর্ড কোশ্চেনগুলো তোমাদের অনেকের কাছে আছে, টেস্ট পেপারে আছে, অথবা তোমরা নেটে সার্চ করলেও সেখানে পাই যাবে, এগুলো পিডিএফ আকারে পাওয়া যায়। তো সেখানে এগুলো প্র্যাকটিস করবে, দেখবা সেখানে এইভাবে দেওয়া আছে। তোমাদেরকে আমি দেখাই, আমাদের সাধারণত এভাবে দেওয়া থাকে আর কি, এভাবে একটা দেওয়া থাকে, জাস্ট এখানে একটা প্রতিবিম্ব দেওয়া থাকে, বলে যে এটা এই প্রতিবিম্ব চিত্র এঁকে দেখাও, ওটা কীভাবে হবে। অথবা আসে কি মাঝে মাঝে আসে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটা উত্তর লেন্সের আলোক কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তুর প্রতিবিম্ব কী হবে। তো খেয়াল করো, ফোকাস দূরত্ব হচ্ছে এটা, তার মানে এখান থেকে এখান দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। এখন তোমাকে বলছে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের, ঠিক আছে, একটা উত্তর লেন্স এর প্রতিবিম্ব, উত্তর লেন্সের আলোক কেন্দ্র হতে, অথবা যদি বলে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তুর প্রতিবিম্বের চিত্র কী রূপ হবে, তার মানে এখান থেকে 10 সেন্টিমিটার মানে এখানে ভিতরে, তার মানে প্রথম প্রধান ফোকাসের ভিতরে। তুমি এটা সরাসরি এটা মানে মাপি আঁকার দরকার নাই। তুমি যদি 20 সেন্টিমিটার অথবা 20 ফুট এরকম বলে, তাহলে বিশাল জায়গা, এই জায়গাটা তোমার হবে না। তো তোমরা এটা খেয়াল রাখবা, ঠিক আছে, এভাবে আঁকো। আবার একইভাবে যদি বলে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটা বস্তুর আলোক কেন্দ্র হতে, অথবা 25 সেন্টিমিটার দূরে একটা লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কী রূপ হবে, তাহলে আমরা কী করব, এখান থেকে দেখো এটা 20 সেন্টিমিটার হলে তাহলে এখান থেকে 25 সেন্টিমিটার নিচ্ছে এটা, তার মানে প্রথম এবং দ্বিতীয় প্রধান ফোকাসের ভিতরে, ঠিক আছে, এভাবে খেয়াল করবা, ঠিক আছে। তাহলে তুমি বোর্ড কোশ্চেনগুলো দিয়ে এগুলো তোমরা খেয়াল করো, দেখবা যতগুলো আছে প্রশ্নে চিত্রগুলো আছে এগুলো আঁকতে চেষ্টা করো, দেখবে আশা করি আসলে তোমাদের সমস্যা হবে না। এবার আমরা চলে আসি আমাদের অবতল লেন্স, ঠিক আছে। তো অবতল লেন্স তো তোমরা জানো যে লেন্সের প্রান্তভাগ সরু, মধ্যভাগ সরু, প্রান্তভাগ মোটা থাকে, অবতল লেন্স বলা হয়, ঠিক আছে। তো এই লেন্সের অবতল লেন্স সবসময়, ঠিক আছে, অবতল লেন্স সবসময় অবাস্তব, সোজা এবং খর্বিত প্রতিবিম্ব গঠন করে, ঠিক আছে। একটা প্রতিবিম্বই মাত্র সে গঠন করে, অবাস্তব, সোজা এবং খর্বিত প্রতিবিম্ব। তো আমি দেখাচ্ছি এটা সবসময়, ঠিক আছে। আমি যদি এভাবে এখানে একটা লক্ষ্যবস্তু রাখলাম, ঠিক আছে, মনে করো এটার নাম হচ্ছে পি ডট কিউ ডট। তোমরা এগুলো চিহ্নিত করবা, এটাকে এফ, এটাকে সি দ্বারা, এটাকে এফ ডট, এটাকে সি ডট দ্বারা প্রকাশ করা হয়। এখানে সোজাসুজি একটা আসবে, আরেকটা সরাসরি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে, এটা সব সময়। এখন এটা এদিকে চলে যাবে আর কি,
আমি যদি এটাকে পিছনের দিকে বর্ধিত করি, এবং মনে হয় যেন এখান থেকে আসতেছে, তার মানে এটা হচ্ছে এটার অবাস্তব, সোজা এবং খর্বিত প্রতিবিম্ব। ঠিক আছে, তার মানে মনে রাখবা অবতল লেন্স সবসময়, ঠিক আছে, একদম সবসময় অবাস্তব, সোজা এবং খর্বিত প্রতিবিম্ব গঠন করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবতল লেন্সের সংজ্ঞা। তাহলে লেন্স সংক্রান্ত আশা করি যতগুলো প্রশ্ন আছে তোমরা দেখবা, বোর্ড কোশ্চেনগুলো দেখবা, জাস্ট তোমাকে এই যে উত্তর লেন্সের এই 4 ধরনের প্রতিবিম্ব, অবতল লেন্সের 1 ধরনের প্রতিবিম্ব, এটা দিয়ে তুমি বোর্ড কোশ্চেন যা আছে সবগুলা সলভ করবা, মানে সবগুলো ডায়াগ্রাম আঁকতে চেষ্টা করবা, তাহলে দেখবে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা, তোমার আর কোনো সমস্যা হবে না। এবং এই সংক্রান্ত মানে প্রশ্ন থাকেই থাকে, মানে আমার এখনও চোখে পড়ে না আর কি, যে কখনো যে উত্তর লেন্স অবতল লেন্সের প্রশ্ন এসছে কিন্তু এইভাবে ডায়াগ্রাম দিয়ে নাই, এরকম আমার চোখে পড়ে নাই আর কি, তোমরা দেখবে। এরপরে আমরা আসবো চোখ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো তোমাদের বইতে এই জিনিসটা আসলে গোছানো নাই, যার কারণে অনেক স্টুডেন্ট এটা গোলাই ফেলে, আবার অনেককে দেখছিলাম এটা পড়তেছে না, বলতেছে স্যার এটা অনেক জটিল, কীভাবে পড়বো আর কি। তো আমি তোমাদেরকে একদম গোছাই দিচ্ছি, তোমরা এটা নোট করে রাখো। চোখ, প্রথমে চোখটা তো আমরা জানি যেটা আমাদেরকে দেখতে সহযোগিতা করে সেটা চোখ। তো চোখের ক্রিয়াটা আগে আমি তোমাদেরকে বলি। চোখ মানে চোখের মধ্যে একটা উত্তর লেন্স আছে, ঠিক আছে, একটা উত্তর লেন্স আছে, এইখানে মনে করে একটা লক্ষ্যবস্তু আছে, তো চোখের উত্তর লেন্স আছে, এই যে আমি আঁকতেছি, এটা মনে করো চোখ, ঠিক আছে। তো উত্তর লেন্স হলে এই চোখের মধ্যে আর কি আলোক রশ্মিগুলা বস্তুর চোখের মধ্যে ওই বস্তুটার প্রতিবিম্ব এভাবে চক্ষু লেন্সে আপতিত হয় এখানে রেটিনার মধ্যে, এখানে হচ্ছে রেটিনা, এই রেটিনার মধ্যে কোনো বস্তুর উল্টা প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, এই বস্তুটা এখানে এদিকে আছে, মনে করো পি কিউ দিলাম, আর এখানে উল্টে যাবো পি ডট কিউ ডট, মানে একটা বস্তুর উল্টা প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, তো তোমরাও লিখবে কি এই উৎস থেকে আলো কোনো বস্তুর উপর পড়ে সেখান থেকে প্রতিফলিত হয়ে বস্তুটার উল্টা প্রতিবিম্ব আমাদের রেটিনায় গঠিত হয়, মানে চক্ষু লেন্সে প্রতিসরিত হয়ে, ওই যে তোমাদেরকে বলছিলাম না একদিন প্রতিসরণ আমাদের দেখতে সহযোগিতা করে। দেখো এই যে এটা হচ্ছে একটা উত্তর লেন্স, আলো এখান থেকে ভিতর দিয়ে চলে গেছে, চলে যাওয়াটাকে প্রতিসরণ বলে, আর যদি ফিরে চলে আসতো সেটাকে আমরা প্রতিফলন বলতাম। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এই চক্ষু লেন্সে আপতিত হয় রেটিনার মধ্যে একটা বস্তুর উল্টা প্রতিবিম্ব গঠন করে। ঠিক আছে, এরপর রেটিনার মধ্যে 2 ধরনের কোষ থাকে, স্নায়ু কোষ, একটাকে রড বলা হয় আর একটাকে কোণ বলা হয়। ঠিক আছে, আমরা দেখি দিনের বেলায় আমাদেরকে কোন কোষগুলো দেখতে সহযোগিতা করে, আর রাতের বেলায় মানে কম আলোতে রডগুলো দেখতে সহযোগিতা করে। ঠিক আছে, দিন আর রাত ফ্যাক্ট না, জাস্ট তুমি বলবা যে এই কোনগুলো আমাদের বেশি আলোতে দেখতে সহযোগিতা করে আর রডগুলো আমাদের কম আলোতে দেখতে সহযোগিতা করে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি রেটিনায় উল্টা প্রতিবিম্ব গঠিত হয়, রেটিনার রড আর কোণ নামে 2 ধরনের স্নায়ু কোষ থাকে, এগুলো কি করে বস্তুটার উল্টা বস্তুটার এই প্রতিবিম্ব ওই সিগন্যালটাকে সরাসরি মস্তিষ্কে পাঠায় যায়, মস্তিষ্ক তার বিশেষ ক্রিয়ার মাধ্যমে বস্তুটাকে সোজা করে দেখায়। ঠিক আছে, এই যে মনে করো তোমরা আমাকে দেখতেছো, আমি তোমাদেরকে দেখতেছি, তোমাদের একটা উল্টো প্রতিবিম্ব কিন্তু আমার রেটিনায় সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই সিগন্যালটা কি করে এই মস্তিষ্ক এটা বিশেষ ক্রিয়ার মাধ্যমে এটাকে সোজা করে দেখায়। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এটা হচ্ছে চোখের ক্রিয়া। ঠিক আছে, তোমরা সুন্দর করে এটা নোট করে নিবা। এবার চোখের ত্রুটিটা আসি আমরা। চোখের সাধারণত 4 ধরনের ত্রুটি দেখা যায়। ঠিক আছে, চোখে সাধারণত 4 ধরনের ত্রুটি দেখা যায়। একটাকে বলা হ্রস্ব দৃষ্টি। ঠিক আছে, প্রথমটাকে আমরা যেটা বলি একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি, 2 নম্বরটা হচ্ছে আমাদের দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি, 3 নম্বরটা হচ্ছে আমাদের বিষম দৃষ্টি, 4 নম্বর হচ্ছে নকুল অন্ধতা। ঠিক আছে, ঠিক আছে, নকুল অন্ধতা বা সালসিও বলা হয় এটাকে। ঠিক আছে, ঠিক আছে, তো আমাদের হ্রস্ব দৃষ্টি, তো হ্রস্ব দৃষ্টি এই 2টা সম্পর্কে তোমাদের বইতে ডিটেলস আছে, আর এই 2টা সম্পর্কে নাই, জাস্ট এই 2টা সম্পর্কে তোমরা জেনে রাখো। ঠিক আছে, হ্রস্ব দৃষ্টি হচ্ছে চোখের যে ত্রুটির কারণে, ঠিক আছে, হ্রস্ব দৃষ্টি হচ্ছে চোখের যে ত্রুটির কারণে চোখ কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না, তাকে হ্রস্ব দৃষ্টি বলে। ঠিক আছে, দীর্ঘদৃষ্টি হচ্ছে চোখের যে ত্রুটির কারণে চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায়, কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না, তাকে দীর্ঘদৃষ্টি বলে। বিষম দৃষ্টি হচ্ছে
চোখ যে ত্রুটির কারণে দূরে এবং কাছে দুই জায়গায় স্পষ্ট দেখতে পায় না, তাকে বিষম দৃষ্টি বলে। নকুল অন্ধতা বা সালসি বলা হয় সাধারণত বয়স 40-এর উপরে চলে গেলে, মানে একটু নর্মালি আর কি, বয়স যখন আমাদের 40 পার হয় তখন কি করে এক ধরনের ত্রুটি দেখা দেয়, এটাকে সালসি বা নকুল অন্ধতা বলা হয়। ঠিক আছে, তো আমরা এই দুইটা সম্পর্কে জাস্ট একটা ধারণা নিয়ে নাও। আমরা এখন এই দুইটা ত্রুটি শিখব। ঠিক আছে, একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি। তাহলে তোমরা এটা একটু গুছিয়ে নাও। হ্রস্ব দৃষ্টি যদি আসে তোমাদের মাঝে মাঝে পরীক্ষা আসে, একটা লেন্স দিয়ে দেয় আর কি, যে এই লেন্সটা চোখের কোন ত্রুটি দূর করতে সহায়ক, বিস্তারিত করো। অথবা মাঝে মাঝে একটা আসে, এই লোকটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে একটা জিনিস দিছে, সে স্পষ্ট বইটা স্পষ্ট পড়তে পারে না, কিন্তু দূরে একটা গরু স্পষ্ট দেখতে পায়, মানে এইভাবে বিভিন্ন জিনিস বলা হয় আর কি। তো তোমরা খেয়াল করো, এই দুইটা জিনিস গোছানো যদি থাকে, তুমি যদি বুঝতে পারো, তাহলে ওই প্রশ্নগুলো যতভাবে ঘুরিয়ে আসুক তোমার একটাও সমস্যা হবে না। তো প্রথমে আমরা হ্রস্ব দৃষ্টি, যদি হ্রস্ব দৃষ্টি আগে এটা লেখো, হ্রস্ব দৃষ্টির প্রথমে লিখবা সংজ্ঞা। ঠিক আছে, প্রথমে সংজ্ঞাটা লিখবা। সংজ্ঞা লিখবে কি, চোখ যে ত্রুটির কারণে চোখ কি করে কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না, তাকে হ্রস্ব দৃষ্টি বলে। শেষ, এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। এরপর লিখবে আবার কারণ, 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে কারণ। ঠিক আছে, তো সাধারণত অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে, ঠিক আছে, আমাদের অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে এবং চোখের ফোকাস দূরত্ব কমে গেলে, জাস্ট এই দুটো মনে রাখো, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে চোখের ফোকাস দূরত্ব কমে গেলে, ফোকাস দূরত্ব কমে যাওয়া মানে অভিসারী ক্ষমতা বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, ফোকাস দূরত্ব কমে গেলে এই ত্রুটি দেখা দেয়। ঠিক আছে, তো এটা কেন এই ত্রুটি এগুলো কমে যায় অথবা কেন বেড়ে যায়, সেটা হচ্ছে আরও বিভিন্ন রোগের কারণে হইতে পারে, যে কোনো আঘাতের কারণে হইতে পারে, তুমি অপুষ্টিজনিত খাবারগুলা, ঠিক আছে, পুষ্টিহীনতার অভাব হইতে পারে। জাস্ট এগুলো আমরা আলোচনার বিষয় না, জাস্ট তুমি এটা বলবা কি, কারণ হচ্ছে দুইটা, এটা হচ্ছে অক্ষিগোলক এর ব্যাসার্ধ বেড়ে গেলে আর চোখের ফোকাস দূরত্ব কমে গেলে এই ত্রুটিটা দেখা দেয়। ঠিক আছে, এটা হচ্ছে কারণ। এরপর হচ্ছে কি ফলাফল, 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ফলাফল। তো ফলাফল আসি, আমরা কিন্তু চিত্র আমাদেরকে 3টা আঁকতে হবে। ঠিক আছে, প্রথমে তুমি ফলাফল লিখবা। আচ্ছা, এটা আমি বলতেছি, প্রথমে আমরা আঁকবো, এটা একটা চোখ আঁকতেছি আমি। ঠিক আছে, এটা একটা চোখ, তোমরা এটা সুন্দর করে আঁকবা। আমাদের এখানে একটা বস্তু আছে আর কি, মনে করো চোখ যে ত্রুটির কারণে বলছে কাছে জিনিস স্পষ্ট দেখতে পায়, দূরে জিনিস দেখতে পায় না। তো দূর থেকে আর কি, অসীম দূর থেকে আগত আলোক রশ্মি গুচ্ছে এভাবে চক্ষু লেন্সে আপতিত হয় এই রেটিনা, না এটা হচ্ছে স্বাভাবিক চোখ। তোমরা এখানে লিখবে, এটা হচ্ছে স্বাভাবিক চোখ। এরপর এটা হচ্ছে এটা লিখবো ত্রুটিপূর্ণ চোখ, ত্রুটিপূর্ণ চোখ। এরপর আমাদের আমি আগে চিত্রটা আঁকে ফেলি, এরপর তোমাদেরকে বোঝাচ্ছি। এটা লিখবো প্রতিকার। ঠিক আছে, তোমাদের এই হ্রস্ব দৃষ্টির জন্য 3টা চিত্র তোমাদেরকে দিতেই হবে মাস্ট। ঠিক আছে, মানে হচ্ছে কি, এগুলো দিলে টিচার বুঝবে আসলে তুমি এই জিনিসটা পুরোপুরি বুঝছো। তো তোমাদের সংজ্ঞা কারণ বলছিলাম ফলাফল। ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক চোখ, মানে স্বাভাবিক চোখে কী করে অসীম দূর থেকে আগত রশ্মিগুচ্ছ আমাদের চক্ষু লেন্সে আপতিত হয়, এই রেটিনায় মিলিত হয়। আর রেটিনায় মিলিত হলে স্নায়ু কোষে যে রড কোণ আছে এগুলো মস্তিষ্কে ফাটায়, আমরা দেখতে পাই। কিন্তু ত্রুটিপূর্ণ চোখ যখন এই ত্রুটিটা দেখা দেয়, তখন কি করে অসীম দূর থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ চক্ষু লেন্সে আপতিত হয়, রেটিনার সামনে একটা বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, তো আমরা জানি রেটিনার মধ্যে স্নায়ু কোষ রড আর কোণ থাকে, রেটিনার সামনে তো থাকে না, যার কারণে বস্তুটাকে স্পষ্ট দেখতে পায় না। এটা হচ্ছে ত্রুটিপূর্ণ চোখ। এবার প্রতিকার, তো এই ত্রুটি দূর করার জন্য সাধারণত উত্তর লেন্স ব্যবহার করা হয়। উত্তর লেন্স আঁকার সময় সবসময় মাঝে দিয়ে একটা রেখা দিবা, কারণ যদি বলছি না দুটি গলি পৃষ্ঠ দ্বারা এটা সীমাবদ্ধ, কিন্তু চক্ষু লেন্সে দিবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা কোনো মানে জোড়া দিয়ে তৈরি করে নাই। ঠিক আছে, এটা ওনার অনেক বড় ক্রেডিট, আল্লাহু আকবার। আচ্ছা, এদিকে তাকাও। এবার আমরা প্রতিকার, এই ত্রুটি দূর করার জন্য সাধারণত উত্তর লেন্স
এর চশমা ব্যবহার করা হয়। তো উত্তল লেন্সের চশমা ব্যবহার করার কারণে অসীম দূর থেকে আগত আলোকরশ্মি উচ্চ চক্ষু লেন্সে আপতিত হয়, আবার রেটিনায় মিলিত হয়, তাই বস্তুটাকে স্পষ্ট দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হ্রস্ব দৃষ্টি। তাহলে তুমি এই কারণগুলো সুন্দর করে নোট করে ফেলবা। এবার আমরা আসি দীর্ঘ দৃষ্টি। ঠিক আছে, এবার আমরা আগের মতো তুমি এখানেও তোমার 3টা জিনিস দিতে হবে। ঠিক আছে, আমি চিত্রগুলো আবার আঁকতেছি, জাস্ট আগের মতোই আর কি। তুমি এখানে সংজ্ঞা দিতে হবে। দীর্ঘদৃষ্টির সংজ্ঞা বলবো কি, চোখ যে ত্রুটির কারণে, ঠিক আছে, দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছে জিনিস স্পষ্ট দেখতে পায় না, তাকে কি বলা হয়, আমাদের দীর্ঘদৃষ্টি বলে। এটা বলে তুমি ওই যে আগের মতো একটা চিত্র আঁকবা। জাস্ট এখানে প্রথমে স্বাভাবিক চোখটা দিবা, মানে যে এটা হচ্ছে এটা স্বাভাবিক চোখ, মানে বলছি না কাছে জিনিস স্পষ্ট দেখতে পায় না, কাছে এই মানে আমাদের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, মানে এখানে 25 সেন্টিমিটার। ঠিক আছে, আমি দিচ্ছি, তুমি এটা না দিলেও সমস্যা নেই। তো দেখো, তাহলে আমরা প্রথমে সংজ্ঞা দিয়েই স্বাভাবিক চোখটা দেব। চোখ স্বাভাবিক চোখ, এই যে কাছে জিনিসটা এই চক্ষু লেন্সে আপতিত হয়ে রেটিনায় মিলিত হয়েছে, বস্তুটা দেখতে পাচ্ছে। এবার আমরা কারণ দিব। ঠিক আছে, আগে বলছি কি অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে, এখানে হবে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে, চোখের ফোকাস দূরত্ব বেড়ে গেলে সাধারণত এই ত্রুটি দেখা দেয়। ঠিক আছে, এই 2টা কারণে তুমি মনে রাখবা, মানে সহজ ভাষায় আর কি। তো এই ত্রুটির কারণে কি হয়, এই আমাদের এখান থেকে আলোকরশ্মি আসি এইখানে রেটিনার পিছনে একটা বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, এই রেটিনার পিছনে একটা বিন্দুতে মিলিত হয় এই ত্রুটির কারণে। তাহলে হচ্ছে কি, স্পষ্ট দর্শনের নিকটতম কোনো বস্তুর প্রতিবিম্ব চক্ষু লেন্সে আপতিত হয় রেটিনার পিছনে একটা বিন্দুতে মিলিত হয়, যার কারণে বস্তুটাকে স্পষ্ট দেখতে পায় না। ওই যে আগের মতো আমাদের রড কোণ থাকে এই রেটিনার মধ্যে, কিন্তু আমার পিছনে মিলিত হলে দেখবে কীভাবে। ঠিক আছে, এটা হচ্ছে ত্রুটিপূর্ণ চোখ আগের মতো। এরপর আমাদের এবার লিখবো আমরা, মানে এটা হচ্ছে ফলাফল, এই ফলাফলের কারণে এই ঘটনাটা ঘটে। এবার প্রতিকার, তো এই ত্রুটি দূর করার জন্য সাধারণত অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয়। ঠিক আছে, অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয়। তো এইটা ব্যবহার করার কারণে কি করে, এই যে কোনো বস্তুর প্রতিবিম্ব চক্ষু লেন্সে আপতিত হয়, আবার রেটিনায় মিলিত হয়, যার কারণে বস্তুটাকে স্পষ্ট দেখা যায়। ঠিক আছে, তাহলে তোমরা এই আমাদের আজকে চোখ এবং লেন্সের গঠন সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত ধারণা দিয়ে দিছি। তো তোমাদেরকে আরও জিনিস জানতে হবে, সেটা হচ্ছে চোখের গঠনটা। ঠিক আছে, তোমাদের চোখের গঠনটা বইতে বিস্তারিত দেওয়া আছে, কোনটা রেটিনা, আইরিশ, অক্ষিগোলক, তারপর আমাদের চোখের যে অস্থিরতা এটাকে অ্যাকুয়াস হিউমার, তারপর চোখটাকে যদি আমরা একদম হাত দিয়ে ভেঙে ফেলি, যে জেলির মতো তরল পদার্থ পাওয়া যায় সেটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। এ সম্পর্কে বইতে বিস্তারিত দেওয়া আছে। এরপর তোমরা যদি কোনো কিছু না বুঝো তাহলে কমেন্ট বক্সে বলবা, অথবা আমার সাথে তো যোগাযোগ আছে তোমাদের এই অনলাইনে, সেখানে চ্যাট অপশানে দিয়ে দিবা। তোমাদের সাথে আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করব। তো তোমরা আজকে আমি যেটা দিছি আর কি অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এই বইয়ের মধ্যে মেইন জিস্ট হচ্ছে আমাদের এই 2টা জিনিস, লেন্স আর চোখটা। তাহলে তোমরা এগুলো সম্পর্কে প্র্যাকটিস করতে শুরু করো। এই যে বিগত বোর্ড কোশ্চেন যতগুলো আছে সবগুলো প্র্যাকটিস করো, এবং কি চোখের ত্রুটিগুলো তুমি দেখো, যতগুলো কোশ্চেন আসছে আমাদের এটার মধ্যে চলে এসছে। এরপরে তুমি যে বিগত 5-6 বছরের প্রশ্নগুলো খেয়াল করো, মানে সব বোর্ডেরগুলো প্রশ্ন খেয়াল করলে দেখবা এই প্র্যাকটিস করলে তোমার হয়তো কোনো একটা ত্রুটি দেখা দিলে আমাকে বলবা, বলে টিচার আমি এটা বুঝি নাই, আমাকে এটা বুঝিয়ে দেন। ঠিক আছে, দেখবা আমি এটার মধ্যে ফেলে দিলে এগুলো সব হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে সবাইকে অনেক বেশি শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, সবাই ভালো থাকবা।